প্রধান বলছে যে এই সরকারের সাথে সম্পর্ক নাই, কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে। মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই, বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে। ওরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবি, এই সরকারের সাথে প্রফেসর ইউনূসের সরকারের সাথে সম্পর্ক করবি না। মানে ইন্ডিয়ার সেনাপ্রধানও বাংলাদেশের দ্রুত নির্বাচন চায়, বুঝেছাও? যা করার ও আকারের সাথে করে নাও বাপধান। বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে হয়তো এই টার্মে সম্পর্ক থাকবে, এর পরের টার্মে থাকবে না। পররাষ্ট্র উপদেষ্টা তো হাত কসলাইতে কসলাইতে শেষ। ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে ডেকে বলতে পারবে যে তোমার আর্মি চিফ তো সরকারের সাথে সম্পর্ক রাখতে চায় না, তো তুমি এমবেসি খুলে বসে আছো কে, রাস্তা মাপো। তো এই কয়েকদিন ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির নিয়ে মহা গ্যাঞ্জাম চলিচ্ছে। আমরা অনেকেই কইছে দাদা আপনি কিছু বলেন। আমি ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আর ছাত্র শিবির সবাইরাই তো ভালোবাসি, স্নেহ করি। আমার প্রশ্ন হইতেছে বাংলাদেশের তরুণদের এইভাবে বিভক্ত করলো কে? বাংলাদেশের তারুণ্যকে বিভক্ত হইতে দেওয়া যাবে না তো। আমার ডাইন হাতের সাথে বাম হাতের লড়াই কে লাগাই দিল? সবাইরে অনুরোধ, প্রেসিডেন্ট, সেক্রেটারি, শীর্ষ নেতারা এই সব দলের কেউ অন্যের বিরুদ্ধে বলবা না। আজ থেকে টিভি চ্যানেলে গিয়ে তর্ক করবা না, ডিফিউজ করো এখন থেকে। কয়েকদিন ক্ষান্ত দাও। এজেন্সির লোক শিবির আর ছাত্রদল সাইজা অন্যের উপর ঝাঁপায় পড়বে, আমি চোখে চোখে দেখতে পাইতেছি। এজেন্সির লোকেরা পূর্ণ শক্তি নিয়ে নামে গেছে, লক্ষ্য হইতেছে ফ্যাসি বিরোধী তরুণ সম্প্রদায়ের মধ্যে ফাটল তৈরি করা। সফল হয়েছে তারা, পরস্পরের সাথে সংঘাত লাগায় দেওয়া সফল হয়ে গেছে। তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে শব্দগুলো হইতেছে তাদের শিবির এক শিবির। জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে যে এত শিবির থাকার ব্যাপারটা এবং আন্দোলনে যোগ দেওয়া অনেকের, বিশেষ করে এই যে সেকুলার শহুরে এলিটদের, এদের মনে মনে হয় লজ্জা লাগিছে। এমনকি হাসিনাকে হটানোর আন্দোলনেও তারা নামছিলেন। এই ব্যাপারে আফসোসও দেখা যাচ্ছে কারো কারোর মধ্যে। এদিকে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে না, এর মধ্যে অনেক ওলট পালট চলতেছে। এক শিবিরদের নাকি ভালোভাবে অন্তর্ভুক্ত করা হইতেছে না, আবার যারা তাদেরকে নিতেছে না তারাও নাকি জীবনে কোনো না কোনো সময় শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন। আন্দোলনের নেতৃত্বে শিবিরের ভূমিকা কতটা সেটা নিয়েও বিতর্ক চলতেছে। বাকশালী শাসনের প্রথা অনুযায়ী শিবির ত্যাগ দেওয়ার ঘটনাও নাকি ঘটতেছে। কয়দিন আগে মিজানুর রহমান আজারি একটা কথা বলছিলেন যে রাজাকার শব্দটা এখন সম্মানসূচক হয়ে গেছে। শুনেন। আমার নবীকে গালি দিত গণক, জাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে, আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। শেখ হাসিনার শাসনে আমরা তো জানি শিবির পরিচয় দেওয়ার উপায় ছিল না। শিবির ত্যাগ দেয়া, হত্যা, গুমের, মারধরের ঘটনা তো অগণিত। আবরারকে তো এইভাবেই মারা হয়েছে, তাই না? ফলে গোপন তো করতেই হইতো, উপায় তো ছিল না। হাসিনাকে হটানোর পরে বহু বছরের বার্তা ভেঙে গেছে। তাই অনুমান করি যে শিবির বা এক শিবিররা গর্ব নিয়ে নিজেদের পরিচয় দিতেছে যে রাজাকারের মতো একটা সম্মানের ব্যাপার হয়ে উঠছে শিবির হওয়াটা। নিজের যে পরিচয় আপনার সামনে আনতে চান, সেই নামে আপনাকে ডাকার ঘটনাকে ট্যাগ বলা কঠিন। তবে এটাও ঠিক যে দেশে এখনো বহু সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসর আছে যেখানে শিবির পরিচয়, জামাতের পরিচয় সমস্যা হয়। ওইদিকে ছাত্রদল মনে হয় একটা অ্যান্টি শিবির মুডে আছে, ফলে কোথাও কোথাও এটা ট্যাগ হয়ে উঠতে পারে এবং দমন পীড়নের বৈধতা দেওয়ার ঝুঁকি তো থাকেই। এই যে পরিস্থিতিটা চলতেছে, এই পরিস্থিতিতে বিপ্লব পরবর্তী প্রতিক্রিয়া বা অস্থির সময়। সব বিপ্লবের পরে এরকম অস্থির সময় আসে। যারা জুলাই বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চান না, তাদের জন্য এইখানে কিছু ইশারা আছে। কিছুদিন পরে বিষয়গুলো হয়তো আর এতটা জটিল থাকবে না। আপনারা ভাবতে পারেন যে প্রথম আলোতে জামাতের আমিরের সাক্ষাৎকার ছাপা হইতেছে, এইটা প্রথম আলো করতেছে এমনি এমনি না। বাংলাদেশের রাজনৈতিক পরিষদের জামাত শিবির নিয়ে যে কুসংস্কার ট্যাবু ছিল সেটা দূর হইতেছে, এটাই তার প্রমাণ। এবার মূল আলোচনায় আসি, জুলাই বিপ্লবের শিবিরের কৃতিত্ব নিয়ে। শিবির নিয়ে কিছু কওয়া আমার জন্য মুশকিলই বটে। মানে শিবির নিয়ে কিছু কইলেই, বিশেষ করে বিএনপি এসে কইবে আপনার প্রিয় শিবির, কেউ কেউ গালাগালিও শুরু করবে। কথাটা মিথ্যা না, শিবির প্রসঙ্গে আমার কিঞ্চিত দুর্বলতা আছে, এটা আমি আগেও বলছি। তাও আমি চেষ্টা করব বস্তুনিষ্ঠভাবে আলাপটা করার। আমি যে কথাগুলো বলবো আপনারা কানেক্ট করতে পারবেন ঐতিহাসিক ঘটনার সাথে। আমি যে শিবিরকে এক্সট্রা খাতির করি নাই, জামাতকে এক্সট্রা খাতির করি নাই, সেটা আলাপ শেষ হইলেই বুঝবেন। জুলাই বিপ্লবের শিবিরের ভূমিকা বা কৃতিত্ব যদি বুঝতে যাই তাহলে একটু পিছে থেকে শুরু করতে হবে। প্রথমে দেখব আমরা হাসিনার বাকশালী শাসন এবং বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চর্চার দিক থেকে। আন্দোলনের নেতাদের বয়স কত? ধরেন 20 থেকে 35, এইটুকু।
তাহলে এদের রাজনৈতিক আর ঐতিহাসিক চেতনা পুরাটাই গড়ে উঠছে হাসিনার কঠোর বাকশালী শাসনে, বাঙালি জাতীয়তাবাদের একচেটিয়া দখলের মধ্যে, তাই না? তো এই তরুণ তরুণীরা কি দেখলো রাজনৈতিক পরিসর হিসাবে? তারা দেখলো বাংলাদেশ পুরোপুরি ভারতের দখলে, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি যেন লজ্জার বিষয়, তারা নির্যাতনের শিকার, বাংলাদেশের রাস্তায় দাড়ি টুপি নিয়ে হাঁটা যায় না, পুলিশ ধরে। বাংলাদেশের সব মসজিদ হয়ে উঠছে আল আকসা মসজিদের মতো, ইসরায়েলের মতো পুলিশের ঠাসা থাকে মসজিদ, বাসায় ধর্মীয় বই রাখা যায় না, বলে জিহাদি বই। দাড়ি টুপি থাকা মানে তারা আয়নাঘরে আটকায় রাখা যায়, আয়নাঘরের দেয়ালে যে লেখা সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মুসলমানের আর্তনাদ। আলেমদের নির্বিচারে গণহত্যা করা যায়, সর্বজন শ্রদ্ধেয় আলেমকেও রিমান্ডে অত্যাচারের শিকার হইতে হয়, বছরের পর বছর আটকা থাকে বিনা বিচারে মুসলমানের সংস্কৃতি নির্বাসনে। আর বাংলাদেশে যে সংস্কৃতি সেলিব্রেট করা হয় সেটা আসলে বাঙালি হিন্দুর সংস্কৃতি। আনন্দবাজার আনন্দ না লুকায় উল্লাস করে নিউজ করে ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া, মানে পয়লা বৈশাখ। তো লিখতেছে কার সঙ্গে তুলনা করা যেতে পারে? কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার বা এক ডালিয়ার পূজা মণ্ডপ, কখনো বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা, তাসে রমনার বটমূলের বৃন্দগানী হোক, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা, পুজো বসন্তের উৎসব মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল। কি আনন্দ! এটাই চাইছে ইন্ডিয়া, এটাই চাইছে আওয়ামী লীগ। এই কলকাতার সাংস্কৃতিক বিজয়কেই আওয়ামী লীগ বাকশাল বাঙালি জাতীয়তাবাদ দেশের স্বাধীনতা হিসেবে উপস্থাপন করছে। আওয়ামী লীগের যে বাঙালি জাতীয়বাদের ইতিহাসের যে বয়ান, তারা বলে যে 47-এ একটা ভয়ানক ঘটনা ঘটছে, দেশ ভাগ, ভারত ভাগ হয়েছে, ভারত ভাগ হয়ে ভারত আর পাকিস্তানও তাদের জন্য মহাবিপর্যয়। কিন্তু অবাক ব্যাপার দেখেন, ব্রিটিশ ভারত যেটা আসলে মূলত মোগল হিন্দুস্তান ছিল, সেটাই মানতে চায় না তারা। তারা এটাকে মিথিক্যাল ভারত হিসেবে দেখে। সেই ভারতই হইল আজকের ভারত, সেই মহাভারত যেটা ভাগ হয়ে নাকি পাকিস্তান সৃষ্টি হয়েছে। তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ভিলনকে এই ইতিহাসে জিন্না, তাই না? তাহলে আমার স্বাধীনতা তো অভিশপ্ত, কারণ যেই মহাভারত ভেঙ্গা পাকিস্তান তৈরি হইল, যেই পাকিস্তান আমাদের পূর্বপুরুষের লড়াইয়ের ফসল, সেটাই যদি ভুল হয় তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে ইতিহাসে সেই ভুল শোধরানো, সেই মহাভারতের মিথিক্যাল ভারতে ফিরে যাওয়া। ওইখানে ফিরে গেলে আমার মুক্তি, এটাই হইয়া দাঁড়ায় আওয়ামী লীগের স্বাধীনতার বড়ায়। এটাই হইতেছে অষ্টমীর এক ডালিয়া, এটাই পয়লা বৈশাখ, এটাই বাঙালির প্রত্যাবর্তন মহাভারতে, এটাই আওয়ামী লীগ। তো বাঙালি জাতীয়তাবাদের দৃষ্টিতে স্বাধীনতার এই বয়ান, এটার যদি নাগরিকদের মুক্তির সম্ভাবনা না থাকে তাহলে সেটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা, তাই না? এখন চিন্তা করেন, বাংলাদেশের নাগরিকদের যদি প্রকৃত স্বাধীনতা চাইতে হয় তাহলে তো বিকল্প একটা ইতিহাস চিন্তা লাগবে আওয়ামী লীগের বাইরে, তাই না? কেননা খোদ স্বাধীনতার বয়ান আপনার মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারতেছে না। তো এখন দেখেন, আপনি যদি দেশের মানুষের মুক্তি চান, স্বাধীনতার রাজনীতি করেন, আন্দোলন করেন, তাহলে তো একটা সংগঠিত রাজনৈতিক শক্তি লাগবে আপনার জন্য। দেশের মানুষকে আহ্বান জানাইতে হবে তো সেই রাজনৈতিক শক্তি থেকে। সবচেয়ে বড় কথা, জনগণের ভরসাস্থল হইতে হবে তো আপনাকে। আপনার ডাকে তারা সাড়া না দিলে কিভাবে আন্দোলন করবেন? আপনি তখন সংগঠিত রাজনৈতিক শক্তির খোঁজ করবেন, তাই না? উঠতে বেড়াবেন, দেশের রাজনৈতিক সংগঠনগুলোর দিকে নজর দিবেন, তাদের বয়ান ইতিহাস চিন্তা যাচাই বাছাই করবেন, তাই না? হাসিনার প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি সম্ভাবনা খুঁজতে যায়, দেখেন কারা কারা আছে। বিএনপি আছে, বাম দল আছে, 2-1টা জামাত আছে, শিবির আছে, এই তো হেফাজত আছে। এই পর্যায়ে এসে আপনার মনে হবে যে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতার ভিত্তি কোথায়, দেশের নাগরিকদের মুক্তির জন্য কোন ইতিহাস চিন্তা সবচেয়ে উপযুক্ত, তাই না? আপনি বিএনপিকে যদি দেখেন, দেখবেন যে নির্যাতিত তারা, হাসিনার দমন পীড়নে তারা পিষ্ট, নেতারা জেলে, কর্মীরা গুম হয়ে যাচ্ছে, ক্রসফায়ারে যাচ্ছে, ঘর বাড়ি ছেড়ে পালাই বেড়াচ্ছে বনে জঙ্গলে, তাই না? ভালো একটা সম্ভাবনা খুঁজে পেলেন, মজলুম দল সাধ্যমতো লড়াই করতেছে, রক্ত দিতেছে, তখন তাদের ইতিহাস চিন্তার দিকে নজর দেবেন। আপনি কি পেলেন? আপনি তো খুব একটা স্পষ্ট কিছু বুঝতে পারলেন না। বিএনপির মধ্যে আপনি তো গণতন্ত্রের দাবি দেখবেন, ভোটের দাবি দেখবেন, তারা একটা ভোট চাইছে।